আজ শুক্রবার জুমার দিন। এই দিনটা সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রত্যেক মুসলমানের কাছে এই দিনটা সাপ্তাহিক ঈদের দিন। এই একটা দিনের পরিবারের সবাই মিলে আড্ডা দেয়, ঘুরতেও যায়, আপনজনদের সাথে সময় কাটায়। সকাল সকাল পুরো ঘর জুড়ে শুভ্রতা ছড়িয়ে পড়েছে। চৌধুরী ভিলা আজ বেশ তোড়জোড় চলছে। শুক্রবার দিনটা এলেই তাদের ঘরে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন হয়। বাড়ির দুই ক্রান্তি রান্না বান্না করতে ব্যস্ত, আর বাড়ির কর্তারাও অফিসে বিভিন্ন কাজে নিয়ে আলোচনা করছে। এসব দেখে রান্নাঘর থেকে মালিনী বেগম মুখ বাঁকিয়ে বলে উঠলেন, এদের তিন ভাইয়ের বাইরেও কাজ 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 করে, আবার বাড়িতেও কাজ কাজ করে। এসব দেখে কি ভালো লাগে তাদের সঙ্গ দিতে? চাঁদনী বেগম বললেন, কি যে বলো আপা, এদেরকে একদিন খাবার না দিলেও মুখ দিয়ে টু শব্দ অবধি করবে না, কিন্তু কাজ ছাড়া আর থাকতেও পারবে না। বিয়ের পর থেকে তো এটাই দেখে আসছি। দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে বলে ফেললেন, একসাথে বলে উঠলেন, সবই কপাল। হঠাৎ পিছন থেকে হাসির শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন। যা দেখতে পেলেন তা অভাবনীয়। পিউ হাসছেন। মেয়েটা এতদিন পর একটু হাসলো তাদের কথা শুনে। মেয়েটা হাসি এত সুন্দর! মালিনী বেগম কপট রাগ দেখিয়ে বললেন, কিরে তুই হাসছিস কেন? পিউ হেসে এগিয়ে এসে পিছন থেকে মালিনী বেগমকে জড়িয়ে ধরল, কাঁধে মাথা রেখে বলল, ইস, তোমাদের কত অভিযোগ আমার বাবাদের নিয়ে। চাঁদনী বেগম পিয়ের কান মুছে বলেছেন, তো থাকবে না? বিয়ের পর কতটুকু সময় দিয়েছে তোর মেজো আব্বু? এর থেকে তো কাজকে বিয়ে করলেই পারতো। পিউ হেসে কুটি কুটি মাথা নাড়িয়ে বলল, তোমার তো ভাগ্য ভালো মেজো আম্মু, আমার মেজো বাবার মতো হ্যান্ডসাম স্বামী পেয়েছো। চাঁদনী বেগম নিজেও হেসে ফেলল। হেসেই বলল, ওই দুষ্ট, তোর তোর মেজো আব্বু একাই সুন্দর, আমি কি কম সুন্দরী নাকি? এই বলে তিনজনে শব্দ করে হেসে উঠল। বাইরে থেকে তাদের হাসির ঝংকার শুনে নীল থমকে দাঁড়ায়। রান্নাঘরে এসেছিল এক কাপ কফি জন্য, কিন্তু পিউয়ের এমন মধুর হাসি শুনে থমকে দাঁড়িয়ে যায়। অজান্তেই নিজের হাতটা বুকের বাঁ পাশে চলে যায়। হার্টবিট দ্রুত চলছে। কই, আগে তো এমন হয়নি। আগে তো পিউকে দেখলে এমন হয়নি, তাহলে এখন কেমন এমন হয়? মনটা এত অবাধ্য কেন হচ্ছে? হঠাৎ নিজের এমন কুঞ্চিত ভাবনাকে দূর ঠেলে দিয়ে বলে উঠল, এটা একদম ঠিক নয় নীল। তুই আলেয়াকে ভালোবাসিস, মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারিস না তুই। কিন্তু মনের কাছে মস্তিষ্কের কথাগুলো ফিকে পড়ে রইল। মালিনী বেগম নীল দেখে বলল, কি রে তুই রান্নাঘরে কি করছিস? কিছু দর দরকার তোর? নীল নিজের ভাবনা থেকে বেরিয়ে বলল, হ্যাঁ, এক কাপ কফি দরকার। নীলকে দেখে পিউ একটু আস্তে চলে গেল। সে কোনোভাবেই নীলের সামনে পড়তে চায় না। নীল পিউকে সরে যেতে দেখে ভ্রু কুঁচকায়। নিজের মাকে উদ্দেশ্য করে বলে, আজ রান্নাঘরে নতুন মানুষ কেন? নীলের কথা তারা বুঝতে পারে, তারা নিজেরাও জানে না আজ হঠাৎ পিউ রান্নাঘরে কি করছে। চাঁদনী বেগম মাথা নেড়ে না বুঝালেন, অর্থাৎ সেও জানে না। মালিনী বেগম একটু রাগ নিয়ে বললেন, মেয়েদের বিষয়ে তোর না জানলেও চলবে। এই তোর কফি নিয়ে ঘরে যা। নীল বিরক্তি নিয়ে বলল, আমি তো ভালো কথাই বললাম, এতে এত রাগ যাওয়ার কি হলো? পিউ মালিনী বেগমকে থামিয়ে বলল, আমি বড় আম্মুদের রান্নার সাহায্য করতে এসেছি ভাইয়া। ভাইয়া ডাক শুনে নীলের মুখটা বেজাজ করে নিল।
কিন্তু সেটা সবাইকে বুঝতে না দিয়ে বলল, তার নিজের এত সুন্দর গায়ের রংটা কালো বানাতে এসেছিস? পিউ তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে না বোঝায় মুখ ফসকে বলে ফেলে, কিছু হবে না আমার। ওই বাড়িতে থাকতে কত রান্না করেছি। আবির তো আমার রান্না পছন্দ করতো খুব। সবাই তার কথা শুনে একটু থমকে যায়, পিউ নিজেও থেমে যায়। এই কথা কেন বলল সে? নীল চোখ মুখে রাগ ফুটিয়ে তোলে। পিউকে কিছু কড়া কথা শোনাতে যাবে তার আগেই মালিনী বেগম ওকে ইশারায় না বোঝায়। নীল নিজের রাগ দমাতে না পেরে দাপ পা ফেলে চলে যায়। পিয়ুষে কখন মাথা নিচু করেছে। মালিনী বেগম এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে আর রান্নার সাহায্য করতে হবে না। রান্না প্রায় শেষের দিকে, তুই গিয়ে গোসল করে নে। আজ তো জুমার দিন, গোসল করে নামাজ পড়, একটু পরে আজান দিয়ে দেবে। পিউ মাথা নেড়ে হাঁ বোঝায়। রান্নাঘর থেকে চলে যাওয়ার জন্য অপেক্ষা পা বাড়াতে মালিনী বেগম আবার বলে ওঠেন, যে তোর কষ্টের কারণ তাকে মন থেকে চিরতরে মুছে ফেল। দেখবি কষ্টগুলোও উধাও হয়ে যাবে। পিউ মাথা কাত করে হাঁ বোঝায়, কিন্তু পিছনে ঘুরে তাকায় না। চোখ দুটো ছলছল করছে। কিন্তু পিউ আবার কাঁদবে না, এত সহজে পিউ আর কাঁদবে না। কাঁদবে না বললেই কি আর হয়? কান্না তো আসেই, উপরে যতই শক্ত থাক, ভিতরটা যে ভেঙে গুড়িয়ে গেছে। বাইরে তো সবাই দেখে, ভিতরের খোঁজ কয়জন রাখে? পিউ নিজের নিজের ঘরে চলে যায়। নীল নিজের ঘরে গিয়ে পাঞ্চিং ব্যাগে নিচে রাখা মেটাচ্ছে। কেন পিউয়ের মুখে আবিরের কথা শুনে এত রেগে গেল? কেন পিউ এখনো ওর কথা মনে রেখেছে? কেন কেন এ কেনর উত্তর মিলছে না নীলের কাছে। এত রাগ লাগছে তার। এই রাগ কি করলে থামবে? পিউকে দুই একটা থাপ্পড় দিলে থামবে। সাথে সাথে নিজেকেও ধমকে উঠল নীল। মনকে প্রশ্ন করে, কে অধিকার ওর গায়ে হাত তুলবে সে? কোন অধিকারে ও ফুলের মতো নরম গালে থাপ্পড় মারবে সে? বড় ভাইয়ের অধিকারে? সাথে সাথে আবার থেমে যায় নীল। বড় ভাই? সে তো পিউয়ের বড় ভাই। তাহলে এই কথাটা এখন মানতে এত অসুবিধা কেন? পিউয়ের প্রথম প্রেম নীল ছিল বলে। এইসব কথা জানার পর থেকেই নীলের মনে একটা কথা ঘুরপাক খায়, আলেয়া তাহলে ওই কথাগুলো কেন বলল না? কোনো উত্তর না পেয়ে নীল রাগে মাথা চেপে ধরে। দেওয়ালে একটা ঘুষি মারতেই তার আগে পিছন থেকে তার বাহু আঁকড়ে ধরে আলেয়া। নীল ঘা ঘুরিয়ে পেছনে তাকায়। আলেয়াকে এই সময় দেখে একটু ভ্রু কুঁচকায়। প্রশানাক্ত দৃষ্টি মেলে বলে, এখানে কি চাই? আলেয়া ভ্রু কুঁচকে বলে, এটা আমার বলা কথা। তুমি পিউয়ের মুখে আবিরের কথা শুনে এত রাগ কেন করছো? তোমার কেন এত রাগ হচ্ছে? তুমি কি আমাকে ঠকাচ্ছ নীল? নীল হঠাৎ আলেয়াকে দেওয়ালের সাথে ঠেসে ধরে। গম্ভীর কণ্ঠে বলে, তোর কি আমাকে কাপুরুষ মনে হয়? আমি নীল চৌধুরী, শুধু এক তোকেই আসক্ত, ভালোবাসি তোকে। যদি নারীর শরীর আমাকে টানতো, আমি পৃথিবীর 195টি দেশের নগর নারী শরীরের দিকে ছুতাম, তোকে কেন্দ্র করে ঘুরতাম না। আলেয়া নীলের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু কি জানো, কোনো নারী তার একান্ত ব্যক্তিগত মানুষটিকে পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। নীল আলেয়াকে ছেড়ে দেয়। নিজ মনে প্রশ্ন করে, তাহলে পিউ কি করে সহ্য করলো? সবাই একসাথে খেতে বসেছে। খাবার এক পর্যায়ে মোস্তফা চৌধুরী নীলকে উদ্দেশ্য করে বলল, আজ তো ছুটির দিন, সবাইকে নিয়ে একটু ঘুরে আসবো। এই কথা শুনে আলো তো খুব খুশি। প্রতিদিন কি বাড়িতে থাকতে থাকতে ভালো লাগে? নীল তার বাবার দিকে তাকিয়ে বলল, আমার সময় হবে না আব্বু, আমার একটু কাজ আছে। মোস্তফা চৌধুরী
তার ছেলে এই স্বভাবতার মত মোটেও পছন্দ করে না। সে নিরেট কণ্ঠে বললেন, আমি জানতে চাইনি, যেতে বলছি তোমাকে। নীল খাবার শেষ করে উঠে দাঁড়ায়। মোস্তফা চৌধুরীর দিকে না তাকিয়ে বেসিনে যেতে যেতে বলে, ঠিক আছো? দুপুর ৩টা ৪৫ বাজে, সবাই বসার ঘরে বসে থাকা বলছি। এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। মালিনী বেগম গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে মুখের হাসি ফুটিয়ে তুলে বলে, আরে আপা, এতদিন পর এলে যে? ভালো মন্দ জিজ্ঞাসা করতে করতে দুজনে এতটাই মগ্ন হয়েছিল যে তাদের পাশে দাঁড়ানো ছেলেটার কথা ভুলেই যায়। ছেলেটার মুখে ছোট করে মালিনী বেগমের উদ্দেশ্য বলে, আরে আন্টি, আপনি তো আমাকেই ভুলে যাচ্ছেন। মায়ের সাথে তো আমিও এসেছি। মালিনী বেগম হেসে ছেলেটার দিকে তাকায়। ছেলেটাকে দেখে বলে, তোমাকে কি করে ভুলে যায়? তা কেমন আছো সাগর? সাগর মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসো ভেতরে এসো। দুজনেই ভিতরে চলে আসে। বসার সবার সাথে কুশল বিনিময় করে। সাগর মালিনী বেগমকে বলে, তা বাড়ির সবাই আর সবাই কোথায়? সবাই আছে, তৈরি হচ্ছে ঘুরতে যাবে বলে। এমন সময় সিঁড়ি দিয়ে নামতে 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 নীল বলে ওঠে, আরে সাগর, কখন এলি তুই? সাগর উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে নীলকে জড়িয়ে ধরে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। নীল সাগরের পেটে গুজে দিয়ে বলল, পাশে বসাটা তোদের, অথচ তোর মুখটাও দেখে যায় না। আচ্ছা চল, আজ সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তুইও আরো সাথে চল। সাগর এক কথায় রাজি হয়ে যায়। এর মধ্যে সবাই নিচে চলে আসে। মেয়েরা সবাই বোরকা পরেছে আর ছেলেরা ফ্রাম শার্ট। বোরকা পরলেও সাগর ঠিকই চিনে নিয়েছে পিউকে। এগিয়ে এসে পিউকে দেখে বলল, কেমন আছো রূপান রূপাঞ্জেল? পিউ মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকার ন্যাশনাল বোটানিক্যাল গার্ডের বহুল পরিচিত একটা জায়গা। এ জায়গার সমান করানো বা ঘুরতে আসার জন্য একটা বেস্ট জায়গা হতে পারে। নীল গাড়িটা পার্ক করে সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। পিউয়ের বারে এসে একটু ভালো লাগে। সে এগিয়ে গিয়ে একটা ব্রেঞ্চে বসে পড়ল। সাগর এক প্রকার পিউকে দেখে নিজেও এগিয়ে গিয়ে পিউকে পাশে বসে পড়ল। তবে পিউয়ের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেই বসেছে। কিন্তু দূর থেকে এসব দেখে নীল সহ্য করতে পারছে না। আলেয়া নীলকে পিউয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে নীল হাত ধরে অন্য জায়গায় নিয়ে গেল। পরশ এগিয়ে এসে পিউকে বলল, তুই কি কিছু খাবি বনু? পিউ মাথা নেড়ে না বোঝায়। পরশ আর কিছুই না বলে পিউয়ের মাথায় হাত বুলিয়ে ওদের মাঝে বসে পড়ে। আলো এগিয়ে এসে বলে, ওমা, তোরা সবাই যার যার মতো বসে পড়লে। আপু ভাইয়াকে নিয়ে এগিয়ে গেল, তাহলে আমি কোথায় বসবো? আমাকে তো কেউ বলল না আমি কিছু খাবো কিনা। পরশ চোখ ছোট ছোট করে বলে, তুই সারাদিন এত খেয়ে মোটু হয়ে যাবি, তাই তোকে বলি নাই। আলো রেগে বলে, আমার শরীর সেটা আমি বুঝবো। তুমি আমাকে চটে আইসক্রিম এনে দাও। পরশ একটু ব্যঙ্গ করে বলে, তোমার স্বামীর জন্য আমার কষ্ট হচ্ছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। তোর মতো রাক্ষসীকে নিয়ে বিয়ে বিয়ে করলে খাবার কিনে দিতে দিতেই বেচারি ফকির হয়ে যাবে। এই বলে উচ্চস্বরে হাসতে লাগলো। পিউ নিজেও হাসলো। এইদিকে আলো রাগে ফুলছে। তাকে এত বড় অপমান করলো। আলো পিউয়ের দিকে তাকিয়ে বলল, তুমিও হাসছো ছোট আপু? হা- হাসবেই তো, আমি একটু খেতে ভালোবাসি আর তোমার ভাই সেটাও খোঁটা দিল। পিউয়ের সাথে সাথে চুপ হয়ে যায়। আলোর দিকে তাকিয়ে বলল, ওরে আমার বাচ্চারে, রাগ করিস না, আমি সব সময় তোর পক্ষে। এবার পিউয়ের পাশে দিকে তাকিয়ে মিছে মিছে রাগ দেখিয়ে বলে, এই ভাইয়া,
তোমার সাহস কত আমার বোনকে মোটু বলছো? যাও এক্ষুনি গিয়ে ওকে আইসক্রিম কিনে দাও। পরশ নিজেও মিছে ভয় পেয়ে বলল, ওকে ম্যাম। এই বলে পরশ আলোকে নিয়ে আইসক্রিম কিনতে চলে গেল। এখন শুধু সাগর আর পিউ আছে, তাদের দুজনের মাঝে আর কেউ নেই। কিন্তু সাগর কি দিয়ে কথা শুরু করবে তা বুঝতে পারছে না, তাই গলা খাঁকরি দিয়ে বলল, আচ্ছা পিউ, তুমি তোমার নামের অর্থ জানো? পিউ চোখ ছোট করে বলল, হ্যাঁ জানি, কিন্তু কেন? সাগর একটু ইতস্ত বোধ করলো, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, না এমনি বলছিলাম আর কি। পিউ আর কিছু না বলে তার সামনের দিকে তাকালো, হঠাৎ তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে বলল, আচ্ছা সাগর ভাই, আপনি আমাকে রূপাঞ্জেল বললেন কেন? সাগর একটু মুচকি হেসে বলল, তুমি রূপাঞ্জলের মতো সুন্দর, শুভ্র, তাই আমার কাছে তোমার সৌন্দর্যর বর্ণনা করার মতো কোনো শব্দই নেই। আমার ভান্ডারের সব শব্দের থেকেও বেশি সুন্দর তুমি। পৃথিবীর কোনো কিছু দিয়েই তোমার সৌন্দর্য মেপে দেখা যায় না। পিউ অবাক হয়ে তাকালো সাগরের দিকে। তার রূপের বর্ণনা কেউ এত সুন্দর করে দিতে পারে না, তা তা তার ভাব ভাবনাতেই ছিল না। পিউ খুশি হবার থেকে মন খারাপ বেশি হয়ে যায়। এই সৌন্দর্যের বর্ণনা আবিরের করা ছিল, কিন্তু তার কপালে এত সুখ রইল না। পিউ উঠে দাঁড়িয়ে পড়ে। সাগর একটু ভয় পায়। পিউ কি রাগ করলো? সাগর পিউর সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি রাগ করলে পিউ? পিউ সামনে এগোতেই এগোতে বলে, রাগ জিনিসটা সবার সাথে যায় না সাগর ভাই। রাগ তো তাদের সাথেই যায় যাদের সাথে এই পৃথিবীর আপনি বলতে কেউ থাকে। সাগর পিউর দিকে তাকিয়ে বলে, তুমি আশেপাশে তাকিয়ে দেখো, তোমার আপন মানুষ অনেক আছে পিউ। পিউ আর কিছু না বলে তুরাগ নদীর সামনে গিয়ে দাঁড়ায়। শো শো বাতাসে পিউয়ের হিজাব উঠছে। দীর্ঘ নিঃশ্বাস। পিউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে নদীর দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, সত্যি কি আপন মানুষ আছে আমার? হঠাৎ পাশ থেকে হাসির শব্দ শুনে পিউ ঘোর থেকে বের হয়। পাশ ফিরে তাকাতেই পিউ চমকে ওঠে। যে মানুষটির সামনে আজ কখনোই পড়তে চায়নি, সেই মানুষটি আজ এখানে এসেছে তার প্রিয় মানুষের সাথে। পিউ দ্রুত ঘুরে তাকায়, সামনের দিকে এগিয়ে আসে। সবাই এখানে ঘুরছে, নীল আলেয়া এখানে মজা করছে। আলো সু- কত খুশি ঘুরতে আসে। পিউ তাদের বিরক্ত করতে চায় না, তাই একাই চলে যেতে চায়, কিন্তু ধাপ সরে সাগর। সে একা যেতে দিবে না। অগত্যা পিউকে রাজি হতে হলো। দুজনে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। সাগর পিউকে নামিয়ে দিয়ে নিজের বাসায় উদ্দেশ্যে হাঁটা ধরলো। আসার সময় সাগর পরশকে ফোন করে সব বলে দিয়েছে, তাই আর চিন্তার কিছু নেই। পিউ বাড়ি ফিরে নিজের ঘরে চলে যায়। পিউকে একা রেখে চাঁদনি বেগম অনেক কথাই বলে, সে একা কেন, আরে অনেক কিছু। পিউ কিন্তু পিউ সেসব উত্তর দেয় না। রাতের গভীরে যখন প্রতিটি মানুষ নিশ্চিন্তায় হয়ে ঘুমিয়ে রয়েছে, সেখানে কেবল একটা ভেঙে গুড়িয়ে যাওয়া মানুষ জেগে রয়েছে, রাতের অন্ধকারের মতোই, যার জীবনটাও অন্ধকার হয়ে আছে। এই অন্ধকার জীবনে কি কখনো আলোর দিশা আসবে না? পিউ বারান্দা দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল। আজ আকাশের চাঁদ দেখা নেই। পুরো আকাশ অন্ধকার হয়ে আছে। পিউ আজ বিকেলের কথা ভাবছিল, যখন সে আর সাগর বাড়ি ফিরছিল। তখন তাদের দুজন প্রতিবেশী পিউকে থামিয়ে বলে, আরে পিউ যে, তা তুমি কেমন আছো? পিউ মুচকি হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? মহিলা দুটো হেসে উত্তর দেয়, হ্যাঁ আমরাও ভালো আছি। মহিলা দুটো আরও বিভিন্ন কথা বললেন। পিউয়ের কথা বলতে ভালো লাগছিল না, তবুও বাধ্য হয়ে কথা বলল। কথা বলার এক পর্যায়ে একজন মহিলা বলে উঠল, তা শুনলাম তোমার ডিভোর্স হয়েছে।
তোমার স্বামী তোমাকে ছেড়ে দিল কেন? পিউ কিছু বলল না, তার আগে তার পাশে দাঁড়ানো মহিলাটি বলে উঠল, আরে 3 বছর হলো বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তাই হয়তো ডিভোর্স দিয়ে দিয়েছে। কথাটা শুনে পিয়ে বরফের মতো জমে গিয়েছে। সর্বক্ষেত্রে কোনো মেয়েদেরই দোষ হয়। সবাই ঠিকই বলে, নারী হলো সোনা, ন্যায় তার পুরুষ কয়লা, সোনার দাগ লাগলেও কয়লা না। মহিলা দুটো আরো কিছু বলতে যাবে, তার আগে পিয়ের পাশে দাঁড়ানো সাগর খেকিয়ে উঠে বলল, তা আন্টি, আপনার ছোট ছেলেটা যে কার হাতে ধরে পালিয়ে গিয়েছিল, কিন্তু এখন বাপের বাড়িতে পড়ে থাকে। মহিলাটা এমন কথা শুনে থমথম খেয়ে গেল, কিন্তু বেশি সময় চুপ থাকলো না। সেও খেকিয়ে উঠে বলে, তুমি এত কথা বলছো কেন ছেলে? আমার মেয়ের সংসারে কি তুমি ছিলে যে আমার মেয়ের দোষ দিচ্ছ? সাগর একটু হাসলো, চোখ দুটো চোখ দুটো ছোট ছোট করে বলল, ঠিক এটাই আন্টি। পিউ এর ডিভোর্স কেন হয়েছে তা আপনি কি করে জানলেন? আপনিও তো আর ওর সংসারে ছিলেন না। মহিলাটি আর কিছু বলল না, একদম চুপ হয়ে গেল। ওদের দুজনকে পাশ কাটিয়ে চলে গেল। পিউ মাথা নিচু করে ছিল এতক্ষণ। সাগর ওর মাথায় নিচু করে বলল, দোষটা তো তোমার ছিল না রূপাঞ্জেল, তাহলে তোমার মাথা কেন নিচু? একটা কথা সব সময় মনে রেখো, আমাদের এই সমাজের মানুষ নামে কিছু কীট আছে, যাদের মূল উদ্দেশ্য থাকে অন্যকে আ- আঘাত দিয়ে কথা বলার। সব কথা শুনে শুধু শুনবে এমন নয়, কিছু কথা শুনিয়েও দিয়ে আসবে। তার জন্য সবার চোখে তুমি খারাপ হলেও নিজের বিবেকের কাছে এভাবে হেরে যাবে না। সাগর আর কিছু না বলে নিজের গাড়ি চলে বাড়ি চলে গেলেন। পিউ তার যাবার পরে চেয়ে থেকে বললেন, আপনি হয়তো এই সমাজে ডিভোর্সি মেয়েদের জ্বালা দেখেননি, যেখানে নিজ পরিবারের সদস্যদের সাথেই প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয়। পিউ নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো এক দমকা হাওয়ার কারণে। চোখ দুটো বড় জ্বালা-পোড়া করছে। পিউ বারান্দা থেকে ঘরে আসে। পিউ বারান্দার দরজা বন্ধ করে দেয়। ঘরের লাইট বন্ধ করে দিয়ে আলমারির দিকে তাকিয়ে গেল। সারা ঘরে এখন আবছার আলো ছিটা রয়েছে। পিউ আলমারি থেকে তার মায়ের বিয়ের শাড়িটা বের করে ফ্লোরে বসে পড়ল। শাড়িটা বুকের সাথে চেপে ধরল, যেন এটাই তার মা। শাড়ি থেকে যেন মায়ের গন্ধ পাচ্ছে। পিউয়ের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। পিউ বুকের সাথে শাড়িটা আর একটু গম্ভীরভাবে জড়িয়ে ধরে ফ্লোরে শুয়ে পড়ল। এক দৃশ্য দেওয়ালের কাছে অভিযোগ করে ফুপিয়ে কাঁদতে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ওরা কেউ আমাকে ভালোবাসে না আম্মু। তোমার কেউ মতো করে কেউ আমাকে ভালোবাসেনি। তুমি আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে কেন রেখে গেলে আম্মু? সবাই কি মা হয় জানো আম্মু? কেউ কখনো আমাকে বলেনি পিউ তোমাকে ছাড়া আমার চলবে না। আমি কারো প্রায়োরিটি লিস্টের প্রথম হতে পারিনি, বন্ধুত্ব কিংবা ভালোবাসায়। যখনই ভেবেছি কেউ বুঝি আমাকে বেসেছে আমার মতো করে, আমাকে বোঝে, তখনই তারা আমাকে ভুল প্রমাণ করেছে। কেউ কথা রাখেনি, কেউ পাশেও থাকেনি, কেউ মাথায় হাত বুলিয়ে বলায়নি, ভয় পেও না, আমি আছি তো। কেউ বলেনি আম্মুকে কেউ নাই, আমি কষ্টগুলো কেউ দেখিনি। সবার স্বার্থপর। পিউ কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ে। মায়ের শাড়িতে চুমো দিয়ে ভাঙা গলায় গেয়ে ওঠে, ওই চাঁদের টিপ। মন ভোলে না মা, দোলনা দোলে, মন দোলে না মা, রাতের চোখ ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। কেটে গেছে এর মধ্যে 4টে মাস। পিউ নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে নিজেকে, কিন্তু মনের ভিতর কি আদৌ কিছু ঠিক আছে? পিউ এইচএসসি পরীক্ষা দিয়ে এখন ভার্সিটিতে ভর্তি হয়েছে। পিউ যে খুব ভালো স্টুডেন্ট এমন নয়, আবার খুব যে খারাপ স্টুডেন্ট
এমনও নয়। এইচএসসিতে জিপিএ 4.82 পেয়েছে। এই রেজাল্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিয়েছিল এবং সেই পরীক্ষায় পাশ করেছে। ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনার জন্য চান্স পেয়েছে। আজ তার ভার্সিটি লাইফের চতুর্থ দিন। পিউ সকালে ঘুম থেকে ওঠার ফজরের নামাজ পড়ে নিয়েছে। নামাজ পড়ে আর ঘুমায়নি। সকাল সকাল খাবার খেয়ে ভার্সিটি যাবার জন্য বেরিয়ে পড়ে। পরশ নিজে গিয়ে বোনকে দিয়ে আসে এবং নিয়ে আসে। পিউ এর ভার্সিটি লাইফে এখনো কোনো বান্ধবী হয়নি, তাই একা একাই ক্লাসগুলো করতে হয়। অবশ্য এতে তার খারাপ লাগে না একদমই। পিউ ক্লাসে এসে তৃতীয় বেঞ্চে বসে পড়ে। তার বসার মিনিট দুয়েকের মধ্যেই একটা মেয়ে এসে তার পাশে বসে। মেয়েটাকে দেখে পিউ একটু সরে বসে তার জায়গা দেওয়ার জন্য। পিউ সরে বসতেই মেয়েটা হুড়মুড় করে সেখানে বসে পড়ে। বসতেই হাঁপাতে থাকে, যেন কত বড় যুদ্ধ জয় করেছে সে। পিউ তাকে দেখেই নিজের পানির বোতলে এগিয়ে দেয়। মেয়েটা এক গাল হেসে বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগে। পানি খাওয়া শেষ, মেয়েটা পিউয়ের দিকে তাকিয়ে বলে, হ্যালো, আমি ফ্লোরা। পিউ নিজেকে মুচকি হেসে বলে, আমি পিউ। ফ্লোরা কি পিউকে দেখে বলে, তুমি মুসলিম? আমার খুব ইচ্ছে ছিল একজন মুসলিম ফ্রেন্ড বানানোর। পিউ ভ্রু কুঁচকে বলল, কেন, তোমার ফ্রেন্ড নেই? না, নেই। কেউ তোমার? ওই নেই। না, আমার ও নেই। ও, তাহলে তো ভালোই হলো, আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড। পিউ হেসে বলল, ঠিক আছে। ফ্লোরা হেসে বলল, আমি কিন্তু খ্রিস্টান। তোমার সমস্যা হবে না? পিউ মাথা নাড়িয়ে না বোঝায়। তাদের দুজনের কথার মাঝেই ক্লাসে স্যার চলে আসে। ক্লাসের ফাঁকে ফাঁকে তাদের দুজনের ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। এর মধ্যে দুজন ফোনের নাম্বারও আদান প্রদান করে নেয়। বাকি আছে আর একটা ক্লাস। ফ্লোরা পিউয়ের দিকে তাকিয়ে বলে, এত বোরিং লাগে ক্লাসগুলো করতে? পিউ নিজেও মাথা নাড়ায়। তাদের দুজনের কথার মাঝে ক্লাসের স্যার উপস্থিত হয়। সবাই স্যারকে দেখে দাঁড়িয়ে যায়। ফ্লোরা তো স্যারকে দেখে টাসকি খায়, কারণ স্যার ভীষণ সুদর্শন ছিল। ফ্লোরা তো পিউয়ের দিকে তাকিয়ে বলে, এই পিউ, স্যার কত হ্যান্ডসাম দেখছিস? শুধু গায়ের রংটা না একটু কালো। এদিকে বেচারা পিউ স্যারকে দেখে জমে গেছে, কারণ স্যার স্বয়ং তার যমদূত, তার ফুফাতো ভাই আব্রাহাম খান রুদ্র, যার জন্য পিউ কখনো ফুপুর বাড়িতে যেত না। ফ্লোরা পিউকে এভাবে বরফের মতো জমে দেখতে দেখে হালকা করে ধাক্কা দেয়। পিউ হঠাৎ করে ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে ফ্লোরার সাথে সাথে তাকে ধরে ফেললো। ফ্লোরা পিউয়ের দিকে তাকিয়ে বলে, কি রে পিউ, তোর হঠাৎ করে কি হলো? এভাবে জমে গেছিস কেন? পিউ ফ্লোরার দিকে তাকিয়ে বলল, দেখ তো ফ্লোরা, আমার হৃৎপিণ্ডটা চলছে কিনা। ফ্লোরা এর এমন কথা কোনোর মানে খুঁজে পায় না। তার কিছুই বলতে নিবে তার আগেই রুদ্র ঠান্ডা গলায় পিউকে উদ্দেশ্য করে বলে ওঠে, হে মিস তোতা পাখি, এটা ক্লাস, কোনো মাছের বাজার না। এত ঠান্ডা গলায় কথা শুনতে মোটেও পিউ অভ্যস্ত নয়। তাই রুদ্রর দিকে তাকিয়ে থম 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 গলায় বলে ওঠে, সরি স্যার। রুদ্র রেগে গিয়ে বলে, আমার ডিকশনারিতে সরি বলে কোনো শব্দ নেই। আপনার সরি নিজ বাড়িতে রেখে আসবেন। পিউ মাথা নেড়ে হাঁ বোঝায়। পিউ এর 3 দিন ঠিকভাবে ক্লাস করেনি। তারা জানতো না তাদের ইংরেজি প্রফেসরকে। রুদ্র ক্লাস থেকে বের হওয়ার আগেই পিউকে উদ্দেশ্য করে বলে তার কেবিনে যেন দেখা করে। পিউয়ের সম্মতি নেবার দরকার মানে মনে করলো না লোকটা। গটগট করে পায়ে হেঁটে চলে গেল। সবাই পিউকে এক পলক দেখলো, কিন্তু কেউ কিছু বলল না। সবার এই 3 দিনে জানা হয়ে গেছে এই প্রফেসরের ঠিক কতটা বদমেজাজি একটা লোক। ফ্লোরা কিছু বুঝতে না পেরে বলল, এই
সামান্য কথার জন্য স্যার তোকে এভাবে কেবিনে ডাকছে? পিউ মনে মনে ফ্লোরাকে হাদামারা বলে গালি দিল, কিন্তু মুখে এক প্রকাশ না করে বলল, আমি কি জানি, আগে যাই দেখি কি বলে। ছুটির শেষে যেখানে সবাই বাড়ি ফিরে যাচ্ছে সেখানে পিউ একমাত্র মেয়ে যে প্রফেসরের কেবিনে এসে তার কেবিনে ঝাড়ু দিচ্ছে। পিউ আর চোখে রুদ্রর দিকে তাকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। রুদ্র বসে বসে কিছু ফাইল দেখছিল। সে পিউয়ের দিকে না তাকিয়ে বলে ওঠে, এই তো তা পাখি, আমাকে গালি দেওয়া হলো, নিজের কাজটা ভালো করে কর। দেওয়ালে এই বাম পাশে কর্নারের ময়লা রয়ে গেছে। পিউ ঝাড়ু থামিয়ে হাঁ করে চাইলো রুদ্রর দিকে। মনে মনে ভাবছে, এই রুদ্র তাকে না দেখেও কিভাবে যে পরখ করলো। রুদ্র পিউয়ের ভাবনার ব্যাঘাত খাটিয়ে আবারও বলে উঠল, আমাকে না দেখে আর আমি কি বললাম সেটাও ভেবে নিজের কাজে মন দে। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি তোর ছুটি। পিউ আবারও অবাক হলো এতে। এবার নিজের মনে আঘাতটি সব প্রশ্ন করে দূরে ঠেলে দিয়ে কাজে মন দিল। কাজ শেষে রুদ্রর দিকে তাকিয়ে বলল, সব কাজ শেষ রুদ্র ভাই, এবার আমি বাড়ি যাই। রুদ্রর মুখের সামনে থেকে ফাইল সরিয়ে এনে চেয়ারে পিউকে বসতে বলে। পিউ কলম বিনন না করে বসে পড়ল। পিউ নিকাবের আড়াল থেকে লম্বা করে শ্বাস ফেলল, যা রুদ্র খুব ভালো করেই বুঝতে পারল। পিউকে অবাক করে দিয়ে রুদ্র খুব নমনীয় গলায় বলল, কেমন আছিস তোতা পাখি? পিউ অবাক হয়েছে খুব। এখন এক প্রকার ভালো লাগার কাজ করছে। আজ পর্যন্ত কেউ তাকে বলেনি, পিউ তুই কেমন আছিস? পিউ মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। রুদ্র আবার ওর ওর তাকে অবাক করে দিয়ে বলল, তুই কি সত্যি ভালো আছিস পিউ? পিউ এবার আর কি বলবে, সত্যি কি সে ভালো আছে? তার ভাঙা মনটা কি আর কখনোই জোড়া লাগবে? পিউ ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, আমি ভালো আছি রুদ্র ভাই, তুমি মিথ্যে বলতে পারিস না। সবার কাছে পারলেও আমার কাছে পারবি না। পিউ কিছু বলল না। তার কাদার জন্য একটা বিশ্বস্ত কাঁধ খুব প্রয়োজন, কিন্তু এমন তো কেউ নেই। সবাই তো শুধু তাকে ভেঙে ফেলতেই ব্যস্ত। পিউ চোখ দুটো বরাবর ঝটপল, চোখে পানি আটকানোর এক বৃথা চেষ্টা করে। রুদ্র খুদল তাকে, কিন্তু কিছু বলল না, শুধু ঠোঁটে গেল খেতে গেল এক রহস্যময় হাসি, যা আড়াল হয়ে গেল পিউয়ের থেকে। হয়তো এই হাসিটা পিউয়ের জীবনে বদলে দেওয়ার মতো। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।